সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে জমির রেকর্ড না থাকলে তাহলে কি কি অসুবিধা হতে পারে। অ্যাকচুয়ালি এখানে জমির রেকর্ড বলতে আমরা এক কথাই যেটা বুঝি, জমির মিউটেশন বা নামজারিকে বোঝানো হয়। মূল আলোচনার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং জমির জায়গা সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো প্রথমে আমরা একটু ক্লিয়ার করে নেব যে জমির রেকর্ডটা কি, এই ভূমি রেকর্ড বলতে কি বোঝানো হয়। মিউটেশন বা জমির নামজারির বিষয়টি তৈরি করা হয়েছে মূলত দুইটি কারণে। এক নম্বর হলো জমির খাজনা আদায়ের উদ্দেশ্য, আর দুই নম্বর হলো জমির মালিকের মালিকানা নিয়ে জটিলতা এড়ানোর জন্য। যখন কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান বৈধভাবে কিংবা আইনগতভাবে ভূমি বা জমির মালিকানা অর্জন করে, আইনগতভাবে বলতে যেটা বিক্রয় দলিল বা দানপত্র দলিল বা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা অর্জন করে সরকারি রেকর্ড বুকে মালিকানার নাম হালনাগাদ করা হয়। হালনাগাদ বলতে বর্তমানে থাকা খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে নতুন একটি খতিয়ান তৈরি করা হয়। আইনি ভাষায় যাকে বলা হয় নামজারি, আমরা সচরাচর চলতিভাবে রেকর্ড বলে থাকি। ভিউয়ার্স, এবারে রেকর্ড আপনি করলেন না, অর্থাৎ ধরুন আপনি একটি জমি ক্রয় করেছেন, রেজিস্ট্রি করে নিয়েছেন, অর্থাৎ দলিলও হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ভূমি দপ্তরে গিয়ে রেকর্ড বুকে আপনি রেকর্ড করাননি, কিংবা আপনার পিতার সম্পত্তি পিতার মৃত্যুর পরে আপনার যে প্রাপ্য অংশ সেই অংশটুকু আপনি আপনার নামে নথিভুক্ত করাননি, অর্থাৎ রেকর্ড করাননি, তাহলে ইন ফিউচার ভবিষ্যতে কি কি প্রবলেম হতে পারে বা কি কি অসুবিধা হতে পারে। এখানে আমি কয়েকটি পয়েন্ট ধরে ধরে বলবো। অসুবিধা প্রবলেমের কথা বলতে গেলে অনেক হতে পারে, তো এখানে আমি 7টি মূল পয়েন্ট ধরে আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবেন। 1 নম্বর হলো জমির ভোগ দখলের জটিলতা তৈরি হতে পারে। এবারে আপনি যদি প্রশ্ন করেন সেটা কিভাবে হতে পারে, ধরুন আপনি একটি জমি ক্রয় করেছেন, জমি ক্রয় করে রেজিস্ট্রি করে মানে দলিল করে রেখেছেন, এখন সেই দলিলটি বাড়িতে ফেলে রেখেছেন, আপনি আর রেকর্ড করাননি। আমি যেটা নামজারি বা মিউটেশন বললাম, আপনি রেকর্ড আপনার নামে করাননি, তাহলে সরকারি রেকর্ড বুকে আপনি যার থেকে জমি কিনেছেন সেই ব্যক্তির নামে রেকর্ড আছে। এখন সেই ব্যক্তি সেলার বিক্রেতা মারা গেছেন, এখন তার যে ওয়ারিশনরা বেঁচে আছেন, ছেলে মেয়ে স্ত্রী যারা বেঁচে আছেন তারা সেই ব্যক্তির ওয়ারিশ, তো এখন ওয়ারিশ সূত্রে ইতিপূর্বে তারা তাদের নামে রেকর্ড করিয়ে নেন। এখন আপনি যখন নতুন করে রেকর্ড করতে যাচ্ছেন, কিংবা আপনি সেই জমি কিছু কনস্ট্রাকশন করতে যাচ্ছেন, কোনো রকম কিছু করতে যাচ্ছেন, তো যাদের নামে নতুন করে রেকর্ড হয়েছে তারা এসে বাধা দিচ্ছে যে আমাদের নামে রেকর্ড আছে, আপনি কিভাবে এই জমি দখল করতে এসেছেন। তো তখন স্বাভাবিকভাবে আপনি কি করবেন, আপনার যে দলিল আছে সেই দলিলটি সবার সামনে আপনি প্রস্তাব করবেন। হতে পারে যাদের নামে রেকর্ড আছে তারা অস্বীকার করতে পারে যে আমার পিতা বাবা তিনি বিক্রি করেছেন, আমরা জানি না, এই দলিল জাল হতে পারে, বা আপনি রেকর্ড কাটিয়ে আনুন তারপর আমরা ছেড়ে দেব। এখন সেই রেকর্ড কাটাতে হলে আপনাকে আবার সেই মিসকেস করতে হবে, একবার আপনার এসডিও অফিস, একবার ডিস্ট্রিক্ট অফিস, এইভাবে ছুটতে ছুটতে দেখবেন প্রায় বছর দিয়ে কেটে যাবে, তারপরে সমস্যার সমাধান হবে। এই ভোগ দখলের প্রবলেম অনেকের ক্ষেত্রে হয়েছে, তো জমির ভোগ দখল ক্ষেত্রে 1 নম্বর এই প্রবলেমটা হতে পারে। এবারে পয়েন্ট নম্বর 2 নম্বরে আসি, যে 2 নম্বর প্রবলেম কি হতে পারে যদি আপনি রেকর্ড না করান। নিজের নামে খাজনা প্রদান করতে পারবেন না গভর্নমেন্টকে। গভর্নমেন্ট সাধারণত এই জরিপ বা রেকর্ড মিউটেশন কেন চালু করেছিলেন? 1 নম্বর উদ্দেশ্য আমি প্রথমে বলেছি যে খাজনা
বা ট্যাক্স আদায়ের উদ্দেশ্য। তো যখন আপনি জমি ক্রয় করেছেন, আপনি মালিক হয়ে গেছেন, কিন্তু জমির যে খাজনা বা ট্যাক্স গভর্নমেন্ট নেয় তার রেকর্ড বুক অনুযায়ী সেখানে খতিয়ান নম্বর দেওয়া হয়। সেই খতিয়ান নম্বরে যার নামের রেকর্ড আছে সেই ব্যক্তির নাম অনুযায়ী খাজনা কাটা হয়, নাম রসিদ কাটা হয়। তো যখন আপনি রেকর্ড না করে খাজনা কাটাবেন, পূর্বের যিনি মালিক সেই ব্যক্তির নামে খাজনা প্রদান দেওয়া হবে। এর ফলে কি হয়, গভর্নমেন্টও সঠিক মালিকের কাছ থেকে খাজনা থেকে বঞ্চিত হচ্ছেন, আর আপনিও আপনার নামে খাজনা বা ট্যাক্স আপনি কর প্রদান করতে পারছেন না। এ একটা প্রবলেম হতে পারে। এইবারে হলো 3 নম্বর প্রবলেমের আমি কথা বলবো, যে জমির রেকর্ড না করলে 3 নম্বর প্রবলেম কি হতে পারে। বিক্রয় করতে একটু অসুবিধা হবে। আপনি একটি জমি ক্রয় করেছেন, জমিটি আপনার নামে রেকর্ড করাননি, অর্থাৎ মিউটেশন করাননি। এখন আপনি ওই জমিটি সেল করতে চাইছেন। তো যখন সেল করবেন, যিনি ক্রেতা কিনবেন, সবচেয়ে প্রথম তিনি কি করবেন, সবাই করে জমিটি সার্চ করে দাগ নম্বর ডিটেলস দিয়ে, অনলাইনে বাংলা ভূমিতে সার্চ করে, সেখানে সার্চ করে দেখবেন যে রেকর্ডে আপনার নাম নেই, দাগের তথ্য বা প্লট ইনফরমেশন আপনার নাম নেই, আর আপনি জমিটি বিক্রয় করতে চাইছেন। যদি ক্রেতার মনে এইরকম সন্দেহ হয়ে যায় যে এই জমিটির মধ্যে কিছু একটা প্রবলেম আছে, আপনি এতদিন দলিল করে রেখেছেন অথচ রেকর্ড করেননি, ঝামেলা তো কিছু আছে, যার মধ্যে এই ডাউটফুল চলে আসবে, এই ডাউট বা এই সন্দেহ চলে আসবে, সে তখন জমিটি নাও নিতে পারে। আর যার প্রয়োজন সে হয়তো নিয়ে নেবেন। চেন ডিডের মাধ্যমে মিউটেশন বা নামজারি করা যায়, কিন্তু যার অনেক টাকা আছে, টাকা কোথায় রাখবে, সে হয়তো প্লটে ইনভেস্ট করে রাখবে, জমিতে ইনভেস্ট করে রাখবে, সে ডাউটফুল হলে নেবে না। 4 নম্বর পয়েন্ট আমি এখানে বলবো যে জমির রেকর্ড না করলে আর কি অসুবিধা হতে পারে। আপনি প্রাইভেট সেক্টর ব্যাংক হোক বা গভর্নমেন্ট সেক্টর ব্যাংক হোক, সরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংক থেকে আপনি লোন পাবেন না। হোম লোন হোক বা মর্গেজ বা প্রপার্টি, এই ধরনের যে সমস্ত লোন লাগে, জমির ডিটেলস দিতে হয়, সেখানে আপনি কোনো রকম লোন পাবেন না। কারণ ব্যাংক সবসময় সবচেয়ে প্রথম দেখবে কি হয়, রেকর্ডটা দেখবে যে আপনার নামে রেকর্ড আছে কিনা। দলিল তো দেখবে, সাথে সাথে রেকর্ড দেখবে। যখন আপনার নামে রেকর্ড বা নামজারিতে আপনার নাম পাবে না অনলাইনে সার্চিং করে, তখন কিন্তু ব্যাংক আপনাকে লোন প্রোভাইড করবে না। আগে আপনাকে বলবে যে আপনি আগে নামজারি বা মিউটেশন করে আসুন, তারপরে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করুন। 5 নম্বর হলো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, জটিলতার বিষয়, ঝামেলা, মানুষ এই লোভটা অনেকে ছাড়তে পারে না। সেই 5 নম্বর প্রবলেমের কথা কি, যে গভর্নমেন্ট বা সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি প্রকল্পে এখানে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা, যে সমস্ত গৃহ দেওয়া হয়, সেখানে তো এই জমির পর্চা বা রেকর্ড তথ্য জমা দিতে হয়। যখন আপনি দিতে পারবেন না, আপনাকে এইরকম প্রকল্প বা এইরকম গৃহ নির্মাণের জন্য টাকা বা সুবিধা প্রদান নাও করতে পারে। এরপরে আরেকটা সমস্যা হয়, আপনি জমি ক্রয় করেছেন, দলিল আছে, রেকর্ড করাননি। এখন প্রাকৃতিক দুর্যোগ, সেটা বন্যা হতে পারে, খরা হতে পারে, আরও কোনো রকম বড় দুর্যোগ হলে দেখবেন ফসল ক্ষতি হয়েছে, পুকুর ডুবে গেছে, পান বরজ নষ্ট হয়ে গেছে। কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার আর্থিক সাহায্য যখন প্রদান করে, ঘোষণা করেন, সেখানে ব্যাংক ডিটেলস চাই, আপনার কেওয়াইসি ডকুমেন্টস চাই। কেওয়াইসি বলতে আধার, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স বা ফটোকপি চাই। কিন্তু মেন যে পেপারটি প্রয়োজন হয় সেটি হলো আপনার যে জমি বা যে জমির উপর ফসল রয়েছে, সেই ফসল নষ্ট হয়েছে, সেই দাগ নম্বরের তথ্য, প্লট ইনফরমেশন বা খতিয়ানের তথ্য আপনাকে জমা করতে হবে বিডিও অফিস হোক বা পঞ্চায়েত অফিস হোক, যেখানে জমা নেবে। তো যখন আপনার নামে থাকবে না, আপনি দলিল কোথাও নিয়ে নিতে পারেন, কখনো দলিলে সাবমিট হয়ে যায়, আপনি সরকারি প্রকল্প পেয়ে যাবেন। কিন্তু কিছু ক্ষেত্রে এই পর্চাটা মাস্ট হয়ে যায়। এর ফলে কি হয়, পূর্বের যিনি মালিক, যার নামে এখনও পর্যন্ত রেকর্ডের নাম রয়েছে, সে কি করে, সেই পর্চা জমা দিয়ে ওই প্রকল্পের সুবিধা নিয়ে নেয়। অথচ তিনি হকদার নয়, হকদার আপনি, আসল হকদার, কারণ জমিটি আপনি ক্রয় করে নিয়েছেন, কিন্তু আপনি পাননি আপনার ভুলের কারণে, কারণ আপনি আপনার নামে রেকর্ড করাননি। 6 নম্বর হলো, কোর্টে মামলার ক্ষেত্রে ভবিষ্যতে যদি ওই জমির ওপর কখনো মামলা হয়, কোর্টে মামলার ক্ষেত্রে
দলিলের সাথে সাথে পর্চাও চাই, সেক্ষেত্রে আপনি যদি পর্চা না দিতে পারেন তার মানে মামলাতে একটু আপনি দুর্বল হয়ে গেলেন। 7 নম্বর যে পয়েন্টটি আমি বলবো, এটি আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনি জমি ক্রয় করেছেন, রেজিস্ট্রি করে দলিলও কমপ্লিট করেছেন, কিন্তু মিউটেশন বা নামজারি করেননি, অর্থাৎ রেকর্ড আপনি আপনার নামে নথিভুক্ত করেননি। এখন এর ফলে কী হয়, আপনি আপনার নামে খাজনা প্রদানও করতে পারেননি, আপনি দীর্ঘদিন খাজনাও দেননি। তো 10, 12, 20 বছর হয়ে গেলে গভর্নমেন্ট, সরকার কিন্তু অধিকার রাখে আপনার জমিটা খাস করে দেওয়ার। যদি খাস হয়ে যায় আপনাকে আবার সেই কোর্টে মামলা করতে হবে, অনেক সমস্যা। কোর্টে মামলা করে মামলা জিতে আসলে তবে ওই জমিটি খাস থেকে রায়তে জমি হবে আপনার নাম। আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম যে জমির রেকর্ড না করলে কি কি অসুবিধা হতে পারে। এখানে আমি 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আমি আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ শুনেছেন এবং এখান থেকে একটা ভালো কিছু ধারণাও পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।